মধ্যরাতে দুর্নীতি মামলায় উপদেষ্টা নাহিদ ইসলামকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী। এইদিকে কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনাদের এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। কিভাবে তলে তলে সেটেলমেন্ট করো, সাংবাদিক ইলিয়াস কিন্তু বলছে যে অনেক কিছু নাকি প্রকাশ করবে। তো যাই হোক, তেলবাজির যে নমুনা, এই নতুন দলটাও তেলবাজ মুক্ত হতে পারবে না, এটা আমার কাছে মনে হয়েছে। কেন বলতো, এই আন্দোলন পরবর্তী সময়ে ছাত্রদের যতগুলো সিদ্ধান্তের ব্যর্থতা, এটার মেইন রিজন হচ্ছে বিএনপি। বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক দল নিয়ে নানা রকম আলোচনা চলছে। তার মধ্যে কিন্তু সেনাপ্রধানের যে বক্তব্য, সেই বক্তব্যও অনেকে চুলচেরা বিশ্লেষণ করছেন। হাসনাতের উদ্দেশ্যে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি একটা বক্তব্য রাখেন যে বাংলাদেশটাকে প্রতিনিয়ত সমন্বয়কদের ভিতরে মেন কিছু গুড়াগর, মেন কিছু বা এদের মাধ্যমে বাংলাদেশটাতে কি পরিমাণ ধ্বংসের দিকে যাচ্ছে। হাই হাই, অবশেষে সাবেক উপদেষ্টা নাহিদ কিন্তু গ্রেপ্তার হয়ে গেল। তো বন্ধুরা, কোথায় থেকে এবং কিভাবে এই নাহিদ গ্রেপ্তার হলো এবং নাহিদের গ্রেপ্তার নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য নাহিদের গ্রেপ্তার নিয়ে, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি এই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার পরে গ্রেপ্তার হয়েছেন, এটা সত্য নাকি গুজব। চলুন দেখে আসি। এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু শুধু এতগুলা মানুষ মারা দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা লাশ পড়লো, শুধু শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওইটা অমুকজন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে। এটা কেন? আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতো। স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে। যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় না যে আমরা নতুন দল তৈরি করব, ঠিক আছে? এটা আপনারা জানতেন কিনা? আপনারা প্রেসের লোক, আপনারা জানতেন? আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে? এটা আমরা জানতাম না। যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে, এই জন্য আমরা আন্দোলন করছি। এই জন্য অধিকাংশ কেউই জানতো না। আমার ছোট 4 বছরের ভাই বোনেরা আন্দোলনে গেছে, ছোট পিচ্চি বাবা মারা গেছে, ঠিক আছে? এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে? আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে। এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি, আমরা কখনোই আন্দোলনে যেতাম না। অ্যাটলিস্ট কে যেত কি না যেত, আমি অ্যাটলিস্ট যাইতাম না, ঠিক আছে? যে আমি তো এখানে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আন্দোলনে যাচ্ছি না। আমার দেশের জনগণের মানুষের লাশ পড়ছে, রক্ত ঝরছে, এই জন্য আমি আন্দোলনে গেছি, যেখানে আমার মনে হয়েছে যে দেশের মানুষের পাশে আমার দাঁড়ানোটা উচিত। তো এইখানে যে এই টোটাল বিষয়টাকে যে আমরা টোটাল একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাব, এটা তো আমরা কেউ কখনো চিন্তাও করিনি। আমরা জাস্ট ব্যবহার হয়েছি, স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। আমরা যখন আন্দোলন করেছিলাম তখন কি আমরা কে তুমি প্রাইভেট, কে তুমি পাবলিক, এটা আমরা দেখে করেছিলাম? আমরা যখন রাস্তায় একসাথে হেঁটেছি তখন আমরা হাত ধরে একসাথে হেঁটেছি। কে কোন ভার্সিটি এটা কিন্তু আমরা বিচার করে তার সাথে রাস্তায় হাঁটিনি। হ্যাঁ, তোমরা আমরা সংঘবদ্ধভাবে থেকে আমরা আন্দোলনটা বাস্তবায়ন করেছি। এখানে তাহলে কেন পরে এসে বিভক্ত হলে তুমি পাবলিকের স্টুডেন্ট নাকি তুমি প্রাইভেটের স্টুডেন্ট, ঠিক আছে? তো এই যে নিজেদের ভেতরে একটা মারামারি, এটাও কিন্তু ক্ষমতা বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে। তোমার কমিটিতে নাম নেই, আমার কমিটিতে নাম নেই, আমি যে এখন মারামারি করব, আমি তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলবো কেন? আমি কি যখন আন্দোলন করেছিলাম বা আন্দোলন করে গেছিলাম তখন কি আমি নিজেকে কমিটিতে নাম দিতাম? ছাত্রলীগের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো, তাই না? তারাও একটা সভাপতিভাবে নিজেদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করতো, সভাপতিভাবে সে বাস্তবায়ন করার চেষ্টা করতো। আমরা এখন নিজেদের নামের আগে একটা সমন্বয় লাগানোর জন্য আমরা এখন মারামারি শুরু করে দিছি, কমিটিতে নাম দেওয়ার জন্য মারামারি শুরু করে দিছি। আমার নাম কমিটিতে নাই আমি এখন মারামারি করবো, ঠিক আছে? তো যখন এই আন্দোলন যারা এই যে এরকম সিন্ডিকেটগুলো করছে, এই যে এইসব মারামারি, এটা কেন হচ্ছে? এই যে একই তো কারণ, তোমরা আমাদেরকে কমিটিতে কেন নিচ্ছ না, ঠিক আছে? তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি, এই জিনিসটা টোটালি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি তোমরা রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট করতে এসো না। শিক্ষা প্রতিষ্ঠানটাকে
সম্মান করা উচিত। এখানে রাজনীতি কেন করবো? এখানে শিক্ষার জন্য আসছি আমরা। হ্যাঁ, রাজনীতি শিক্ষাটা আমি শেষ করি, আমি আমার একটা ডিগ্রি নেই, দেন আমি রাজনীতি করি। দেশ চালানোটা প্রথমেই এত সোজা জিনিস না। আমাকে দেশ দিলে কি আমি দেশ চালাইতে পারবো? আমি পারবো না কখনোই। এখন যার উপরে দেশটা নির্ভর করবে, দেশ বলতে কি শুধুমাত্র 2 অক্ষরের শব্দ না, কিন্তু এটা কিন্তু অনেক ভারী একটা শব্দ। তো আমরা দেশের মানুষ, দেশ চালাইতে পারবো, ব্যাপারটা আসলে যাত্রার হাতে আমি ক্ষমতা হস্তান্তর করে দিলে আমার দেশ চালাইতে পারবে কি পারবে না এটা বিচার না করে, এটা আসলেই বোকামি আমি মনে করি। তো সব থেকে বড় কথা যে যার উপরে দেশের ক্ষমতাটা আমি দিব সে আসলে কতটুকু যোগ্য এটা বিচার করতে হবে। একজন শিক্ষার্থী বলেন, সে কি দেশ চালানোর যোগ্য? আপনার কি মনে হয় যে একটা শিক্ষার্থী, একটা অনার্স পাস করা একটা ছেলে, মাস্টার্স পাস করা একটা ছেলে বিনা অভিজ্ঞতায় সে দেশ চালাইতে পারবে? কখনোই পারবে না। সে কয়টা সেক্টর বুঝবে? অর্থনৈতিক, সামাজিক, হয়তোবা সে কিছু কিছু জিনিস বুঝবে, কিন্তু কখনো একটা দেশ চালানো আসলে অনেক বিরাট একটা বিষয় বলে আমি আসলে মনে করি। আর এগুলা দেশ যাত্রার উপরে হস্তান্তর করা উচিত না বলে আমার মনে হয়। হ্যাঁ, এটা আসলে আমি মনে করি যে যারা এটা করছে, যে আমি বললাম না একটু আগে একটা কথা, যে আমি যে আন্দোলন করছি এটা তো রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আমার আজকে পা নাই, আমার একটা ছোট ভাইয়ের একটা পা নাই, সে আন্দোলনে গুলি খেয়েছে, তার মাথার ভিতরে এখনো গুলি আছে। তাহলে তোমরা যদি এটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেলে, তাহলে এই বাচ্চাগুলোর কি দোষ ছিল? তোমরা তাদেরকে ব্যবহার কেন করলা? আমার কথা হচ্ছে এটা যে রাজনৈতিক পর্যায়ে যাবে, এটা যখন আমি বুঝতে পেরেছি, আমি সব জায়গা থেকে পেছায় এসেছি। আমি আমার নিজের ব্যক্তিগত কথা যেখানে বলবো, আপনি কালকে দেখতে পারবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পেজ থেকে একটা ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে নারীদের ভূমিকা তুলে ধরা হয়েছে। ওইখানে আমি 3 থেকে 4 জন মেয়েকে চিনি, বাদ বাকি আমি কাউকে চিনি না। তাকে আমি তো রাস্তায় থেকে যতদূর ওই 4 তারিখ পর্যন্ত ছিলাম, 5 তারিখেও আমি বাইরে বের হই। তো আমি যখন দেখি যে এই কয়েকদিনে তো আমি এই মুখগুলো কাউকে চিনি না। আমি খুব বড় জোর 3 থেকে 4টা মুখ আমি চিনি যারা আন্দোলনে ছিল। তাহলে এরা কারা? এরা কোথা থেকে আসছে? এই যে এরা কোথা থেকে আসছে? আমি তো এদেরকে রাস্তায় দেখি নাই। তাহলে এরা কিভাবে ক্ষমতা হস্তান্তর করা? এদেরকে কিভাবে কমিটিতে ডাকা হলো? এদের ভূমিকাটা কোথায় ছিল? আমি কোশ্চেন ছুটতে যাই, যারা এই যে আন্দোলন মানে কমিটি দিচ্ছে বা যারা এই যে দল গঠন করছে, এরা ভূমিকাটা কোথায় পালন করছে? ঘরের ভিতরে বসে ফেসবুকে যাচ্ছে, 2-1টা পোস্ট করছে, দেন শেষ, আমি আন্দোলন করে ফেলছি? না। তো ওদের আন্দোলন, যারা এই যে বাংলা মোটরের আন্দোলনটা করবে, আমি মনে করি এদের আন্দোলনটা যথেষ্ট পরিমাণে যৌক্তিকতা আছে, কারণ ওদেরকে ব্যবহার করা হয়েছে। ওদের একটা পা নাই, একটা হাত নাই, এখানে ওদের কি দোষ ছিল? তোমরা একটা মানে সব কিছু একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবা, তো সেখানে তো আমাকে তো ব্যবহার করার কোনো দরকার ছিল না, তাই না? ওরা কেন গুলি খেলো? ওরা কেন? তো ওদের আন্দোলন আমি মনে করছি যথাযথ যৌক্তিক আছে। আন্দোলন করছে একজনে, আসলে এখন ক্ষমতায় যেতে চাচ্ছে আরেকজনে। হ্যাঁ, এইটাই হচ্ছে। আমি মনে করি আপনি যান, আপনি প্রত্যেকটা কমিটি যারা যারা দিচ্ছে নাম ধরে ধরে চেক করেন। অনেকে আছে হচ্ছে আওয়ামী লীগ থেকে চলে গেছে, ঠিক আছে, ওই আওয়ামী লীগের যারা ছিল ওরাও দেখবেন যে কমিটিতে আছে। অধিকাংশ জেলায় এটা হয়েছে, এটা আমি নিজের চোখে দেখা, ঠিক আছে। বাট যারা আন্দোলন করছে তাদেরকে কোথাও আপনি দেখতে পারবেন না। যারা সামনে থেকে আন্দোলন করছে তাদেরকে আপনি কখনোই এই কমিটিতে বলেন বা ক্ষমতার জন্য বলেন অ্যাটলিস্ট মারামারি খাও করতে দেখবেন না। এটা কি হওয়া উচিত ছিল? আপনি কি ক্ষমতার জন্য আন্দোলন করেছিলেন? আমি তো জানি, আমি যে এই যে কমিটি হবে এটাও আমি চিন্তা করি নাই। আমার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নাই। যদি এরকম ইচ্ছা থাকতো অ্যাটলিস্ট আমার নাম কোথাও না কোথাও আপনারা দেখতে পারতেন। আমি ক্ষমতার জন্য কখনো আন্দোলনে যাইনি, বা আমি যে কিছু একটা করব, আমি আমার ফিউচার ব্রাইট করব, এটা চিন্তা করে আমি অ্যাটলিস্ট আন্দোলন করিনি। এটাই আমি বলতে চাই। যদি এরকম কোনো কিছু থাকতো বা আমার টেন্ডেন্সি এরকম থাকতো, অবশ্যই আমার নামটা আপনারা কোথাও দেখতে পারতেন। আমি যখন থেকে এটা বুঝতে পেরেছি যে না, স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র আমাদের রাজনৈতিক এই যে একটা রাজনৈতিক পর্যায়ে টোটালি ব্যাপারটা চলে গেছে, এরপর থেকে আমাকে কেউ কখনো কোথাও দেখতে পারেনি। আমি জানি, কারণ নামও পাবেন না, কারণ সরকারি বলেন বেসরকারি কোথাও দেখতে পারবেন না। কারণ আমার মনে হয়েছে এটা যৌক্তিকতা নাই, আসলেই নেই। যে ক্ষমতার জন্য তো আমি আন্দোলন করি না, আমি আন্দোলন করেছি একটা দলের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে আন্দোলন করেছি। এখানে আমি আন্দোলন করার সময় ক্ষমতা পাবো কি পাবো না, আমার নাম কমিটিতে থাকবে কি থাকবে না, এত কিছু বিচার করে আসলে আমি আন্দোলন বলে কি আমি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে তারা হয়তো বা এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো?
এখানে শুধু শুধু এতগুলা মানুষ মারা দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো, শুধু শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওটা অমুক জন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে। এটা কেন? মানে আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতো। স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে। তো আর যারাই যে দলগুলো বেশি লাফালাফি করতেছে, আমি বলবো এরা এই 15 বছর কই ছিল? এদের এত দাবি, এত আন্দোলন, আল্লাহ ওই মানে টিএসসি থেকে শুরু করে এই আপনার বাংলাদেশ সচিবালয় প্রেস ক্লাব যাওয়া পর্যন্ত যায় না। প্রত্যেকটা দিনে মিনিমাম পক্ষে 10টা আন্দোলন তাদের থাকে। এত দাবি, এত কিছু তাদের এই 15 বছর কই ছিল? এই 15 বছর তো এত অমুক ভাই তমুক ভাই দেখলাম না, ঠিক আছে? এতদিন কই ছিল এরা? এদের এই যে সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং বলেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, বিশেষ করে যারা নতুন রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে চিন্তা ভাবনায় আছেন যে এই দলটার ফোকাস কি বা এদের মোটিভ কি, লক্ষ্য কি। মুখে তো অনেকে অনেক বক্তব্য দিয়েছে, বাট আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই তাদের মূল ঘোষণাপত্র, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কি আছে ছাত্রদের এই ঘোষণাপত্রে। ঘোষণাপত্র অনেক লম্বা চূড়া, বাট আমি শর্টলি আপনাদের যদি খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরি, বলা হয়েছে যে শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেনি। এটা কিন্তু সত্য। এখন আমরা যদি কট্টর সমালোচনা করতে চাই, এই যে রাজনৈতিক দলটা, এটাও একটা সিন্ডিকেট সিস্টেমে তৈরি হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে। এই কারণে যে ঢাবি ভিত্তিক একটা দল তৈরি হয়ে গেছে। সারা বাংলাদেশে এই আন্দোলনে পার্টিসিপেট করা একদম প্রান্তিক পর্যায়ের কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজের, কোনো শহীদের পরিবারের কতজন লোক এখানে চান্স পাইছে জানি না। বেসরকারিকে এখানে স্কিপ করা হয়েছে। হয়তো মূল কমিটিতে 2-4 জন থাকতে পারে। আমার কথাগুলা আপনারা ভাবেন যে আমি বলি, এই যে দেখেন, আপনারা নিউজ দেখেন, এগুলো কিন্তু বেসরকারি স্টুডেন্টরা গতকালকে নর্থ সাউথের সামনে তারা বলতেছিল যে বৈষম্য দূর করতে গিয়ে তারা নিজেরাই এখন বৈষম্য শুরু করে দিছে, আরো কঠিন ভাষা বলছে। তো এই কথাটা সত্য যে মুক্তি মেলেনি, এটা কিন্তু আজকে দিন পর্যন্ত মেলে নাই। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। স্বাধীনতার পর দীর্ঘ সময় বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। তারও লম্বা চূড়া বক্তব্য আছে বিগত 15 বছরের বিভিন্ন, যেগুলো আমরা জানি। আচ্ছা, এরপর বলছেন 2024 জুলাই ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকারকে বসানোর জন্য গড়ে নাই। দ্যাটস দ্য পয়েন্ট। ক্লিয়ার? আবারও বলি, এই যা ঘটছে, একটা সরকারকে পতন করে, মানে আওয়ামী লীগকে পতন করে আরেকটা সরকার, স্ট্রেট বিএনপি, এখানে আরেকটা সরকারকে বসানোর জন্য ঘটে নাই। বরং কি জনগণের এবং রাষ্ট্রের আষ্টে পৃষ্ঠে জেকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। আমার কাছে মনে হয় যে এখানে তারা বক্তব্যের মধ্যে কিছুটা ধোঁয়াশা ক্রিয়েট করছে। কজ আপনি যদি দেখেন, বিফোর 5 আগস্ট এদের কোনো বক্তব্য, এরা কোনো রাজনৈতিক দল করবে, আগামী দিনে ক্ষমতার জন্য লড়াই করবে, এটা কিন্তু ছিল না। নাকি আমি শুনি নাই? যদি আমি না শুনে থাকি, আই ডোন্ট নো, আপনারা একটু সহযোগিতা করেন। আমরা কিন্তু এরকম এক দফা ছিল শেখ হাসিনার পতন, বাট তারা বলছে যে এই অভ্যুত্থানের আগে এরকম একটা চিন্তা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা তাদের দল এখন নিয়ে আসছে। আসলে কি এরকম বক্তব্য ছিল? যদি থাকতো, বিএনপিরে যাইতো, বিএনপির নেতা কর্মীরা, জামাত যাইতো, কারণ অনেকে বলে জামাতের বি টিম, সি টিম। তো এই বক্তব্যগুলো আমি না, বিএনপির অনেক নেতারা টেলিভিশন টক শোতে বলেন যে
বিষয়টা ছিল কোটা, তারপর ছিল কয়েক দফা দাবি, তারপর এক দফা, আর সবাই পাগল হয়ে আসছিল বিএনপি জামাতের নেতারা যে এবার তো ক্ষমতা নিশ্চিত, আমরাই তো, মাঠে আর কে আছে, কোথায় নাই, সব গর্তে হামদাই গেছে। তারপর তাদের বক্তব্য, আমরা মনে করি জুলাই 2024-এর এই গণ অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। ছাত্রদের জন্য করছে, বিএনপির জন্য ভাই খেলাটা উল্টা হয়ে গেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে এর মাঝখানে কোনো গণপরিষদ নির্বাচন হলে এটা কিছুটা কাজে দিবে, বাট এরপরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যদি কোনো সরকার বসে, বিষয়টা আলোচনায় আসবে না। বিএনপিটা চায় না, ছাত্রদের হাতে ক্ষমতা থাকবে কোনটা, নিরঙ্কুশ বিজয় অর্জন করতে হবে। তারপর তাদের বক্তব্য হচ্ছে যে আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে এবং রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের মধ্যে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আর আর আমাদের রাজনীতিতে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতির স্থান হবে না। প্রতিশোধের বদলে ন্যায় বিচার, এই সমাজ ব্যবস্থায় গত 6 মাসে মানুষ প্রতিশোধের বদলে 3 গুণ প্রতিশোধ দেখছে, এর বাহিরে কিছু দেখে নাই। দেখা যাক সামনে অনেক কিছু ঘটতে পারে, এরকম খুঁটিনাটি আর অনেক জিনিস আছে বিশাল লম্বা চূড়া। তবে তাদের যে ঘোষণাপত্রে যা আছে সব পজিটিভ, যদি বাস্তবায়ন করতে পারে। রাজনীতিবিদরা তো সুন্দর কথা বলেই, আমরা এগুলোই শুনছি, তাই না? এরপরে আরো দেশ জাতি নিয়ে তাদের নানান চিন্তা ভাবনা তারা তুলে ধরেছে। তবে ঘোষণাপত্র সুন্দর, একদম পারফেক্ট, বাট ডিপেন্ডস যে আসলে কতটুকু এটা প্রতিষ্ঠিত হয়। বাট জনগণের বিরাট একটা অংশ মনে করছে ইয়েস দ্যাটস দ্য টিম, এই সেই দল যাদের জন্য জাতি অপেক্ষা করছিল। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো সেই ফল তখনই দেখা যাবে যখন নির্বাচন হবে, ছাত্রদের দলটা সরকার গঠন করবে, দেন এদের আচার আচরণ চরিত্র কোন দিকে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা নতুন পার্টি জন্ম হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে বলা বলি হচ্ছিল যে ছাত্রদের যে পলিটিক্যাল পার্টিটা হবে নতুন পার্টি, যেটাকে অনেকে কিংস পার্টি বলে অভিহিত করছেন। সরকার উপদেষ্টাদের থেকে একজন এসে এই পার্টির প্রধান দায়িত্ব নিয়েছেন, আহ্বায়ক হয়েছেন মিস্টার নাহিদ ইসলাম। সেই পার্টিটা আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। পার্টির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি নামটা ভালো, কোনো সমস্যা নেই। এবং এই পার্টির 151 সদস্যের একটা কমিটি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় সংসদের সামনে যে মানিক মে এভিনিউ আছে, সেই মানিক মে এভিনিউর বিশাল চত্বরে তারা রীতিমতো সমাবেশ করে সেখানে এই পার্টির সদস্যদের আংশিক, পুরোটাও করা হয়নি, মোটামুটি 151 সদস্যের একটা কমিটি তারা ঘোষণা করেছে। এখানে তারা বলেছে তারা কি করতে চায়, একটি লিখিত বক্তব্য দিয়েছে। বক্তব্যটা বেশ বড়, ওটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু এখন আমি করব না। এখন আমি আরও অন্য 2-1টা বিষয় নিয়ে কথা বলে ওটা নিয়ে পরবর্তী কখনো যদি সুযোগ পাই আমি এটা নিয়ে আলোচনা করব। তাদের নীতি আদর্শ কি হতে যাচ্ছে, তারা কি করতে চায়। তো এই যে 151 কমিটির কে কোন দায়িত্ব পেলেন আমরা এগুলো আগেই জেনেছি, তবু আবার বলি মোটামুটি আগের মতোই আছে। 2-1টা জায়গায় একটু চেঞ্জ হয়েছে, 2-1টা জায়গায় গ্যাপ ছিল, সেগুলো পূরণ করা হয়েছে। নাহিদ ইসলাম যথারীতি আহ্বায়ক হয়েছেন, আক্তার হোসেন তিনি এটা সদস্য সচিব হয়েছেন। এর বাইরে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হয়েছেন 2 জন, একজন হলেন তাসনিম জারা ও নাহিদ সারোয়ার নিভা।
আর মুখ্য সংগঠক হচ্ছে দুটো, একটা দক্ষিণাঞ্চলের জন্য, একটা উত্তরাঞ্চলের জন্য। আমি আসলে বুঝিনি দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলটা কি, মানে পুরো দেশটাকে তারা উত্তর দক্ষিণে ভাগ করেছে, এটা হতে পারে। পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলও হতে পারতো, কেন দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল আমি জানি না। তা এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সার্জিস আলম। আর এর মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, আর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক রয়েছেন আব্দুল হান্নান মাসুদ। এই হলো পার্টির অবস্থা। এই পার্টির বিকাল 4:15 দিকে শুরু হয়েছে অনুষ্ঠানমালা, এবং তারপর থেকে এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন। আমি কয়েকজনের বক্তৃতার কথা একটু বলতে চাই, এই কারণে যে এদের বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এদের নীতি আদর্শটা কী হতে যাচ্ছে। যেমন নাহিদ ইসলাম যিনি আছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, আমি একটা পত্রিকা থেকে তার হেডলাইনটা নিয়েছি। প্রথম আলোর হেডলাইন করেছে, ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতি ঠাঁই হবে না বাংলাদেশে। মানে উনি বলেছেন যে বাংলাদেশে যে রাজনীতি করতে হলে ভারতপন্থী অথবা পাকিস্তানপন্থী এটা চলবে না, এবং সেটা আমাদের মতো করে করতে হবে। যেমন ওনার ভাষায় যে বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না, আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। আমার কাছে এই বক্তব্যগুলি ভালো লেগেছে, কারণ আমাদের আওয়ামী লীগ যেটা ছিল, আওয়ামী লীগের কিন্তু ভারতপন্থী হিসেবে এই আওয়ামী লীগের একটা বদনাম ছিল। এবং ওনারা মানে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতা ছিলেন তখন 25 বছরের চুক্তি ভারতের সঙ্গে, এটা নিয়ে খুব সমালোচনা হয়েছে। আর হাসিনা সরকার যখন ক্ষমতা ছিল তারা ভারতকে তো না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছেন, সেটা নিয়েও অনেক সমালোচনা রয়েছে, কাজে ভারতপন্থী হওয়া যাবে না। কিন্তু পাকিস্তানপন্থী বলতে উনি কী মিন করেছেন সেটা আমি বুঝিনি। পাকিস্তানপন্থী কি জামাত? সেটা যদি হয় সেটারও একটা দিক নির্দেশনা অবশ্যই, তার মানে তারা জামাতের সঙ্গেও যাচ্ছে না এই পার্টি, এটাও হতে পারে। ভারত পাকিস্তান ছাড়া তো আরও পৃথিবীতে অনেক দেশ আছে, অনেকে আবার মার্কিনপন্থী হতে পারে, অনেকে আবার রাশিয়াপন্থী হতে পারে, অনেকে আবার চীনপন্থী হতে পারে। সেই সব দিকে যাওয়া, সেই সব দেশের সঙ্গে আপনার সম্পৃক্ত হওয়া, ভালোবাসাবাসী সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে অবশ্য নাহিদ ইসলাম তেমন কিছু বলেননি, তা আমি বুঝতে পারছি না। কাজে ভারত পাকিস্তান না বলে যদি বলতেন আমরা কোনো বিদেশের কোনো রাষ্ট্রের সঙ্গেই ওই পন্থী হওয়া যাবে না, তাহলে সহজ হতো। নাকি এগুলি করতে চান আমি বলতে পারবো না। আরেকটা জিনিস যদি বলেছেন যে এটা স্লোগানের মতো বলেছেন যে তুমি কে আমি কে, বিকল্প বিকল্প স্লোগানটা তুলে ধরেছেন এবং বলেছেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। এটা একটা সিগনিফিক্যান্ট কথা যে বিকল্পের জায়গা থেকে। এখন বিকল্পটা কিসের বিকল্প? সব কিছুর বিকল্প হওয়াটা কিন্তু সবসময় আবার ভালো না। সব কিছুরই বিকল্প হয় না, আর সব কিছুরই বিকল্প করতে হবে কেন? যে জিনিসটা ভালো চলছে তারও বিকল্প করতে হবে কেন? তা আমি জানি না এগুলো কেবল স্লোগান কিনা অথবা আরও কি। আর এটা বলেছেন আজকের মন্ত্র থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। বিভাজিত হচ্ছে না, বিভাজনের রাজনীতি তো আপনারাও শুরু করেছেন। আপনার মুখ থেকে অনেক কথা এসেছে যেগুলো নাকি বিভাজনকে স্পষ্ট করে দিয়েছে। যা হোক, তারপরে আপনি বলেছেন, আমরা এটা দেখতে চাই আপনি কি করেন। আমি বরং হাসনাত আবদুল্লাহ বক্তব্যটা আপনাদের একটু বলি। হাসনাত আবদুল্লাহ কি বলেছেন যে আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে। আমার এই কথাটা খুবই ভালো লেগেছে যে আসলেই তো দেশের প্রত্যেকটা নাগরিকের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকা উচিত এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত। আমাদের এখানে পরিবারতন্ত্রটা একদম কিন্তু গেড়ে বসেছিল যে এমপি সাহেব যদি কোনো কারণে মারা যান, ওনার পুত্র আবার ওখান থেকে এমপি হন, অথবা ওনার পুত্র না থাকলে স্ত্রী এমপি হন, কন্যা এমপি হন, কন্যার স্বামী এমপি হন, কিন্তু এর বাইরে আর কেউ যেতে পারে না। যারা সাধারণ নেতাকর্মী, সাধারণ কর্মী সমর্থক, তাদের জিন্দাবাদ বলাই শেষ, আর কিছু তাদের কাজ নেই। সেই জায়গার থেকে বেরিয়ে আসা সহজ। কিন্তু এই কথাটা কিন্তু আবার আরেকটা ইঙ্গিত আছে,
সেই ইঙ্গিতটা কি? যেমন ধরা যাক এই মুহূর্তে তো আওয়ামী লীগ সিনের বাইরে আছে, আওয়ামী লীগের কথা বরং নাই বলি, যদি আমি বিএনপির কথা ধরি, বিএনপিতে তো যিনি দায়িত্বে আছেন এই মুহূর্তে তারেক রহমান, উনি তো সাবেক প্রধানমন্ত্রীর পুত্র। তাহলে কি পরিবারতন্ত্রের কবরস্থ হয়েছে উনি বলতে যাচ্ছেন? হয়েছে মানে হয়ে গেছে, কিন্তু উনি করবেন টরবেন না, হয়ে গেছে, উনি এটাকে আরো নিশ্চিত করতে চান। তার মানে উনি কি তারেক রহমানের মানে এই যে পরিবারতন্ত্র, বিএনপির যে পরিবারতন্ত্র যেটা আছে মূল নেতৃত্বে, সেটার কবরস্থ হয়ে গেছে বলে উনি দাবি করছেন? সেটা কি আসলে বাস্তবতা কি তাই? তারেক রহমান তো বিএনপির কাছে বিতর্কের ঊর্ধ্বে থাকা একজন নেতা, এবং উনি হ্যাঁ ঠিক উনি পরিবারতন্ত্র হিসাবেই এসেছেন, প্রধানমন্ত্রীর পুত্র হিসাবেই উনি দায়িত্বে এসেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এতদিনে ওনার যে অবস্থান দলের মধ্যে এবং নানাভাবে দলকে যেভাবে পরিচালনা করেছেন, এতে কিন্তু ওনার নেতৃত্ব নিয়ে কিন্তু কোনো প্রশ্ন আর নেই। তারপরেও এটা যদি মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র হওয়ার অপরাধে যদি ওনাকে কবরস্থ করতে হয় ওনার নেতৃত্বকে, সেটা অবশ্য অন্য প্রসঙ্গ। আমি জানি না দেশের মানুষ কীভাবে, হাসনাত আবদুল্লাহর মতোই ভাবে নাকি অন্যভাবে ভাবে, এটা হয়তো সামনে আমরা টের পাব। আর এই যে কথাগুলি বলা হয়েছে, আমি আর বেশি বলি না, অনেকে অনেক কথা বলেছেন, আর বেশি কথা বলার দরকার নেই। এই দুটো কথাই আমি বললাম যে ওনাদের মানে মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া গেল। এখন আমার কিছু বেসিক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি করেই আমি আলোচনাটা আসলে শেষ করতে চাই। আমার বেসিক প্রশ্ন হলো, আমি অনেককে আমি নিজে ওখানে যাইনি, অনেক লোককে আমি জিজ্ঞাসা করেছি যারা গিয়েছিলেন, যারা দেখেছেন। আমি একজন লোককে জিজ্ঞাসা করছি যিনি আশেপাশেই থাকেন, উপরে কোনো একটা ভবন থেকে দেখেছেন মিটিংটা, পুরো মিটিংটার। আমার প্রশ্নটা ছিল যে কত লোক এসেছিল এই মিটিংয়ে? বলা হয়েছিল কালকে 2 লাখ লোক আসবে সারা দেশ থেকে। হ্যাঁ, সারা দেশ থেকে লোক এসেছিল, বাস ভর্তি করে লোক, বাস এসেছিল, অনেকগুলি বাস এসেছিল, বিভিন্ন জেলা থেকে বাস এসেছিল। তো ভর্তি করে বলতে পারবো না, তবে লোক সংখ্যা কত হয়েছিল? আমাকে একজন বললেন 50 থেকে 70 হাজার লোক এসেছিল। আবার অনেকে বললেন না, এটা 70 থেকে 80 হাজার হতে পারে। আমি ধরে নিচ্ছি 1 লাখ লোক এসেছিল। 2 লাখ বলেছিল, 1 লাখ লোক এসেছিল। কারা এসেছিল সেখানে আমি যেটা দেখেছি, এটা খুব ইতিবাচক একটা বিষয়। ইয়াং জেনারেশনের প্রচুর লোক এসেছিল, ঢাকার ভেতর থেকে অনেক লোক এসেছিল, যারা নাকি ইয়াং, তাদের মধ্যে একটা নতুন প্রত্যাশা নিয়ে তারা এখানে এসেছিল। এটা আমি মনে করি এটা খুবই ইতিবাচক একটা লক্ষণ, যে ইয়াং জেনারেশন যারা একসময় রাজনীতি বিমুখ ছিল তারা রাজনীতির দিকে ঝুঁকছে। এটা আমি মনে করি খুবই ইতিবাচক। ইয়াংদের যে এই দলটা রাজনীতির দিকে আনতে পারছে, এটা আমি মনে করি খুব একটা পজিটিভ দিক। আমার শেষ প্রশ্ন, এই প্রশ্নটা আমি করতেই চাই, মানে এই দল কিংস পার্টি কি না পার্টি, এটা আমি আরেকদিন বলবো, ওইটা আমার শেষ প্রশ্ন নয় এই মুহূর্তে আমার যে প্রশ্নটা খুব জরুরি আমার কাছে, আমি মনে করি এই প্রশ্নের উত্তর দিতে পারা না পারার উপর এই দলটা নিয়ে আমার মূল্যায়নটা অনেকাংশে নির্ভর করবে। সেই প্রশ্নটা কি, এই অনুষ্ঠান করতে কত টাকা খরচ হয়েছে? আমি যদি 1 লাখ লোক ধরি, 1 লাখ লোকের একটা সমাবেশ করতে ঢাকা শহরে কত টাকা খরচ হয়? আমি বিভিন্নভাবে যোগাযোগ করেছি, যারা অনুষ্ঠান করেন তাদেরকে জিজ্ঞাসা করেছি, এবং সেখান থেকে আমি যে ফিগারটা পেয়েছি, মঞ্চ করা, সামনে চেয়ার আনা, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে বসতে দেওয়া, আপ্যায়ন করা, এবং বাস ভর্তি করা লোক আনা, যারা বাসে আসবে তাদেরকে নানাভাবে খাওয়ার ব্যবস্থা করা, হাত খরচ, অনেক রকম খরচই কিন্তু আছে। কত টাকা ব্যয় হয়েছে আমি এটা জানতে চাই। আমি কি ফিগার জানি আমার জানার দরকার, ওটা আমি পরে হয়তো আলোচনা করব, কিন্তু ওনারা বলুক এই মিটিংটা করতে তাদের কত টাকা ব্যয় হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্ন, এই টাকার উৎস কি? কারা এই টাকাগুলো আপনাদেরকে দিয়েছে? যদি আপনাদেরকে কোনো অসৎ, আপনাদের তো নিজেদের টাকা নেই, এত টাকা থাকার আপনাদের কোনো কারণ নাই, কারণ আপনাদের মূল লিডার আহ্বায়ক নাহিদ ইসলামের ব্যাংকে আছে মাত্র 1 লাখ টাকা।
উনি তো আর এটা করবে না, তাহলে টাকাটা কোথেকে আসলে রে ভাই? আপনারা কেউ জমিদারের পুত্র না, হাসনাত আব্দুল্লাহ তো বলেছে কৃষকের পুত্র যাতে নাকি প্রধানমন্ত্রী হতে পারে। কাজে এখানে মানে বিশাল বড় লোকের কোনো পুত্রকন্যা আছে বলে আমার কাছে মনে হয় না। টাকাটা কোথেকে আসলো ভাই, এটা আমি জানতে চাই। এই টাকাটা যদি একজন চোরাকারবারি দেয়, একজন অর্থ পাচারকারী দেয়, একজন অসৎ ব্যবসায়ী দেয়, সে কেন দিয়েছে? সে কেন দিয়েছে? আপনাদেরকে ভালোবেসে দিয়েছে? আপনাদেরকে সে কেন ভালোবেসেছে? ভালোবাসা তো এমনি এমনি হয় না। তারা যদি দেশের ভালোই চাইতো তাহলে সে অসৎ হইতো না। তারা যদি দেশের ভালোই চাইতো তাহলে তো অর্থ তারা পাচার করতো না, তারা তো লুটপাট করতো না। যদি তারা ভালো দেশে ভালো চাইতো তাহলে তারা দেশের ভালো চেয়ে আপনাদেরকে দিয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। তারা টাকাটা দিয়েছে তাদের নিজেদের সুবিধা লাভের জন্য। তাদের কী সুবিধা আপনারা দেবেন বলে অঙ্গীকার করেছেন? এই বিষয়গুলো আমার জানতে হবে। আমি জানতে চাই একজন দেশের নাগরিক হিসাবে আপনাদের উচিত হবে ট্রান্সপারেন্ট পলিটিক্স করা। আমি এই দলকে অনুরোধ করব, আপনারা বলুন এই অনুষ্ঠান করতে আপনার কত টাকা খরচ হয়েছে, এই টাকাগুলো কে কে দিয়েছে তার একটা তালিকা দিন। আমি দেখতে চাই যে কারা দিয়েছে, সেই লোকগুলি কারা। একটা প্রবাদ আছে, একটা মানুষকে ভালো মন্দ তুমি বুঝবা কীভাবে? বুঝবা হলে সেইভাবে যে তার বন্ধু বান্ধব কারা এটা দেখে, তারা কার সঙ্গে মিশে, কার সঙ্গে আড্ডা দেয়, কার কাছ থেকে টাকা নেয়, এগুলো দেখে আমরা আপনাদেরকে চিনতে চাই। আপনারা কি বলেছেন সেটা ইম্পর্টেন্ট না, আপনারা কি করেছেন, কি করতে পারেন সেটা আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, প্রশ্নটা রেখে গেলাম, যদি জবাব পাই খুশি হব, যদি জবাব না পাই সন্দেহ। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন উপদেষ্টা নাহিদ গ্রেপ্তার, এমন একটি নিউজ বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, আদৌ কি এটা সত্য? আসলে কিন্তু এটা সত্য না, এটা একটা গুজব। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সঠিক তথ্য তখনই জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটা দেখতে চাই, আপনাদের আজকের ভিডিওর কমেন্টটা নিয়ে, এবং ছাত্রদের নতুন রাজনীতি নিয়ে আপনাদের কি মন্তব্য সেটাও কমেন্টে দেখতে চাই। ধন্যবাদ।